আজ আমাদের মৌসুমী আইল্যান্ড সফরের দ্বিতীয় দিন। প্রথম পর্বে তোমরা দেখেছিলে এখানে কিভাবে আসা যায় এবং দিনটা আমরা কোথায় কিভাবে কাটিয়েছিলাম। যারা সেই পর্বটা মিস করে গেছো তাদের জন্য আই বাটনে আর ডেসক্রিপশনে দেওয়া থাকলো ভিডিও লিংক। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশন। এখন যাব কুচকের ঘাট, তো সেই জন্য টোটো নিয়েছি। নৌকায় এই নদী পার হতে সময় লাগে 7 থেকে 8 মিনিট। তো মৌসুমী আইল্যান্ডে দুদিনের সফরের আজকে আমাদের প্রথম দিন, আর আজকে প্রথম দিন আমরা এসেছি লাভিকা রিসর্টে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অফবিট হান্টার্স। তো মৌসুমী আইল্যান্ড সফরের আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা থাকবো হচ্ছে আরেকটা অন্য জায়গায়, নতুন একটা ক্যাম্প আমাদেরকে বলেছিলাম। তো এই গ্রামের ভেতরেই, মৌসুমী আইল্যান্ডের গ্রামের ভেতরে এই কাঁচা রাস্তা, কোথাও কোথাও একটু ঢালাই আছে, আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি আজকে ডলফিন ক্যাম্পে। আজকে আমাদের ঠিকানা ডলফিন ক্যাম্প। এটা হচ্ছে ডলফিন ক্যাম্পের এন্ট্রান্স। শুনেছিলাম বটে যে বাঁশ গাছের তলাটা খুব ঠান্ডা হয়, এটা কিন্তু সত্যিই তাই। এখানটা বাঁশ ঝাড়, তলাটা কিন্তু বেশ ঠান্ডা, আর আজকে খুব হাওয়াও দিচ্ছে, গরম থাকলেও অতটা কষ্ট হচ্ছে না। তো এখান থেকে শুরু হচ্ছে ডলফিন ক্যাম্পের টোটাল এরিয়া। টোটাল জায়গাটা হচ্ছে ডলফিন ক্যাম্পের। পুরো জায়গাটা খুব হাওয়া দিচ্ছে, পুরো জায়গাটা ফাঁকা, আর এখানে প্রচুর গাছ রয়েছে, বড় বড় সব ঝাউ গাছ রয়েছে এখানে। সমুদ্র এখন পুরো ভরা, জোয়ার চলছে। এই জায়গাটা যেখানে এই বাঁশের মাচাটা করা, ওখানে মাত্র দুটো টেন্ট এখন রয়েছে। তো এখানে পুরো টেন্ট থাকে, ওই জায়গাটা পুরো টেন্ট করা থাকে। এখন সেগুলোকে গোটানো রয়েছে। শীতকালের দিকে যখন সিজন থাকে তখন এই জায়গাটা পুরো টেন্টে ভর্তি থাকে। চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। আর এই গরমের মধ্যে যেমন উপাদেয় লাগছে, একবারে প্রাণ জুড়িয়ে গেল। ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পরে প্রাণটা পুরো জুড়িয়ে গেছে। এবার আমরা এই বাইরেটা একটু দেখে নেব, কেমন জায়গাটা, পরিবেশটা কিরকম। তো প্রথমে যেটা চোখে পড়ছে, ঢুকতেই এই দুটো ঘর, প্রথমে এই দুটো কটেজ চোখে পড়লো। আর স্পেশালিটি হচ্ছে কটেজ গুলো হচ্ছে মাছের নামে। যেমন এই কটেজটার নাম হচ্ছে গুরজালি, আর তার পাশের কটেজটা হচ্ছে চিতল। এরকম বেশ কয়েকটা বসার জায়গা করা, এই ফাঁকা জায়গাটা এখানে একটা আছে, একই রকম ওরকম দুটো ওই পাশেও আছে। যখন ওই পাশটা যাব তখন ভালোভাবে দেখানো যাবে। একদম সমুদ্রের ধারে এই ক্যাম্পটা, একদম সমুদ্র একেবারে এর পরেই। এই যে বেড়াটা দেখা যাচ্ছে, ব্যারিকেডটা, তার পরেই হচ্ছে সমুদ্র। দূরে দেখা যাচ্ছে জম্বুদ্বীপ। জম্বুদ্বীপ যাওয়ার আগে একটা লঞ্চ ছিল, কিন্তু এখন সেটা বর্তমানে বন্ধ রয়েছে। সমুদ্র মাঝখানে খানিকটা ফাঁকা জায়গা, আর তার পাশেই রয়েছে টেন্টের ব্যবস্থা। তো এই যে বাঁশের মাচাটা করা, সিজনে এইখানটা পুরোটাই টেন্ট থাকে। আপাতত এখানে দুটো টেন্ট আছে। আচ্ছা, টেন্টের ক্ষেত্রে বলি, টেন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাটাচ বাথরুম, ওয়াশরুম থাকে না। সেক্ষেত্রে আমার ডান দিকে রয়েছে দুটো ওয়াশরুম,
আর যখন ওদিকটায় যাব দেখাতে পারবো, ওদিকেও আছে 3টে ওয়াশরুম, লেডিস জেন্টস আলাদা আলাদা ওয়াশরুম আছে। তো টেন্টের ক্ষেত্রে কিন্তু ওই ওয়াশরুম গুলো ইউজ করতে হয়। কিন্তু সিজনে যখন শীতকাল থাকে তখন এখানে খুব টুরিস্টের ভিড় থাকে। ইমাজিন করতে খুব ভালো লাগছে যে এই টেন্টে বসে একদম সামনে সমুদ্র দেখা যাচ্ছে। ইমাজিন করতেই ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে ডলফিন ক্যাম্পের নিজস্ব জায়গা, যেখান থেকে সমুদ্রে নামা যায়। এখানে একটা মই করা আছে, মানে সিঁড়ি মতো করা আছে। যখন জোয়ারটা নেমে যায়, ভাটা হয়, তখন এই সিঁড়িগুলোকে ওনারা নামিয়ে দেন আর তা দিয়ে পুরো বিচে নেমে যাওয়া যায়। এটা হচ্ছে ডলফিন ক্যাম্পের মেন বিল্ডিংটা। এখানেই হচ্ছে সমস্ত গেস্ট হাউস গুলো। এখানেও কিন্তু সবকটা রুমের আলাদা আলাদা মাছের নামে করা রুমগুলো, যেমন আমুদি, ভোলা, পার্শে, উপরে আছে ইলিশ, চিংড়ি। তো একটা রুম আমরা দেখে নিচ্ছি। আমরা যে ঘরটা ঢুকছি সেটার নাম হচ্ছে পার্শে। একদম সিম্পল ছাপোষা একটা ঘর, ডাবল বেড, একটা ড্রেসিং টেবিল আর ওয়াশরুম, পাশে একটা জানলা আছে। সিম্পল ছাপোষা ঘর, এবং প্রত্যেকটা ঘরই কিন্তু একই রকম। তার কারণ হচ্ছে এখানকার যিনি ওনার, উনি বললেন যে যেহেতু এটা একেবারে বঙ্গোপসাগরের পাশে এবং বঙ্গোপসাগরে ঝড়ের বা নিম্নচাপের কারণে বিপর্যয়ের পরিমাণটা খুব বেশি, সেজন্য কিন্তু এইসব কনস্ট্রাকশন গুলো ওনাদের বছর বছর ঠিক করতে হয়। যার জন্য মেন কনস্ট্রাকশন কিন্তু বাঁশের। আমরা যখন ওপরটা দেখাবো তোমরা বুঝতে পারবে, প্লাই আর বাঁশের করা। কারণ যখন ঝড় বা বৃষ্টি হয় না, তখন জল এই পর্যন্ত চলে আসে। তো সেই জন্য খুব একেবারে হাইফাই আহামরি কিছু নয়। তবে হ্যাঁ, 2 দিন থাকার জন্য ঠিকঠাক সবকিছু আছে। ওপাশে ওয়াশরুমটাও সঙ্গে অ্যাটাচ রয়েছে। নিচে যে রুমগুলোকে দেখলাম তার মধ্যে কিন্তু 2টো রুমই শুধু এসি রুম, বাকিগুলো তো নয়। আর ওপরে যেবার আমরা যাব, ওপরটা এবার দেখব। তো এটা কিন্তু সম্পূর্ণ বাঁশের তৈরি সিঁড়ি। আর এটা আমরা চলে এসেছি এখন ওপরের ফ্লোরে, লম্বা করিডর। করিডোরে দাঁড়িয়ে থাকতে থাকতে সমুদ্র দেখতে দেখতেই কেটে যাবে কিন্তু। আচ্ছা, এই যে রুমটা দেখাচ্ছি, ঢুকছি, সেটার নাম ইলিশ। ইলিশ হচ্ছে মাছের রাজা, আর এই রুমটা হচ্ছে এই ক্যাম্পের রাজা। কেন সেটা রুমে ঢোকার পর বোঝা যাবে। রুমটা সাইজে বেশ বড়, আর এই যে ওয়ালটা পুরোটাই কাচের, উইন্ডো পুরো খোলা যায়। এখানে আর কিছু নেই, পুরো খোলা যায় উইন্ডোটা। আর এখানে সমুদ্রের হাওয়াতে আর কিছুই লাগছে না। ফার্নিচার যেগুলো বিশেষ কিছু নেই, অ্যাকোমোডেশন জাস্ট একটা গদি আছে, একটা ফ্যান আছে। এখানে কিন্তু এসি নেই, ঠিক আছে। কিন্তু এই যে জায়গাটা, এটা হচ্ছে এই রুমের স্পেশালিটি। এই রুমে নেই, ক্যাম্পের মধ্যে এই রুমটাই সব থেকে বেস্ট লেগেছে আমার। মৌসুমী আইল্যান্ডে কিন্তু বিশেষ কিছু দেখার নেই। তো এখানে 2টো দিন শুধুমাত্র ছুটি কাটানো আর রিল্যাক্সেশনের জন্য এলে এই রুমটা কিন্তু খুব সুন্দর, যে 24 ঘন্টা সমুদ্র দেখে আর সমুদ্রের হাওয়া, একদম সারা দিন কেটে যাবে এখানে বসে বসে। সাথে একটা ছোট্ট ওয়াশরুম আছে।
বললাম তার পাশাপাশি আরো 3টে রুম আছে, ভেটকি, পাবদা, পমফ্রেট। তো 3টে রুমই সেম, আমি শুধু ভেটকিটাতেই ঢুকছি। ওই অ্যাকোমোডেশন সেম, যেটা বললাম একদম পুরো কাঠের তৈরি, কাঠ আর বাঁশ দিয়ে তৈরি দোতলাটাও কিন্তু। তো একই অ্যাকোমোডেশন, এখানে শুধু একটা বড় উইন্ডো আছে যেটা দিয়ে সমুদ্র দেখা যাবে। সমুদ্র এবং বিচটা পুরো দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে এই রিসর্টের মাড হাউস। এগুলো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে নষ্ট হয়ে গেছে, মানে একদম খড়ের চালগুলো সব উড়ে গিয়েছিল, একদম মাঠগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তো এখানকার যিনি ওনার, উনি জানালেন যে এই মাড হাউসগুলো মেনটেন করাটা খুব সমস্যা হয়। যদি এই ঘরগুলো খুব ঠান্ডা হতো আগে, মানে ভীষণ, এর মধ্যে শুধু একটা সিলিং ফ্যান আছে, টেবিল ফ্যান আছে, তাতেই কাজ হয়ে যেত গরমকালে। কিন্তু এগুলো এতবার নষ্ট হয়ে যায় বলে ওনারা জানালেন এগুলো কটেজ হাউস বানিয়ে দেবেন, তাতে অ্যাটাচ বাথ থাকবে। কিন্তু সেটা এখনো শুরু হয়নি কাজ, পরবর্তীকালে হবে। তো এখন বাজে বেলা প্রায় 1:30, আর আমাদের লাঞ্চ চলে এসেছে। তো ডাল আছে ভাতের সাথে, আলু ভাজা, একটা মিক্সড ভেজ আছে, এটা রুই মাছ, আর চিংড়ি মাছের সাইজটা একবার দেখো। আর যেটা ভালো লাগছে, স্পেশালিটি লাগছে, সেটা হচ্ছে কাঁসার থালা, কাঁসার বাটি। যে বাটি আছে বাদ বাকি সব কাঁসার বাটি। আর সঙ্গে চিল্ড ওয়াটারও দিয়েছে, পুরো ঠান্ডা জল। এখন বাজে বিকেল 5টা, আর এখানে যে হাওয়া হচ্ছে, তো আমাদের ওখানে ভাবতাম যে ঝড়ই হচ্ছে বোধহয়। এবার দেখো পেছনটা, প্রচন্ড হাওয়া দিচ্ছে। মৌসুমী আইল্যান্ড আসার আগে যেটা আমি ভেবেছিলাম, যেখানে ইন্টারনেট কানেকশন কিরকম থাকবে না থাকবে, তো দেখলাম ইন্টারনেট কানেকশন কিন্তু এখানে ঠিকঠাকই আছে, একটু মাঝে মাঝে স্লো হয়ে যায়, তবে এখানে পাওয়া যায় ইন্টারনেট কানেকশন। আর একটা জিনিস, এই ডলফিন গেস্ট হাউসে একটা জিনিস দেখলাম, ডলফিন টেন্টে চারিদিকে কিন্তু প্রচুর সিসিটিভি ক্যামেরা আছে। তো সেই সেফটিটারও কোনো প্রবলেম হবে না, চারিদিকে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা আমার চোখে পড়বে। নিচে চলে এসেছি, এখন সূর্যাস্তের সময় হয়ে গেছে, অপূর্ব দেখাচ্ছে। যাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা সকালবেলা যে রাস্তা দিয়ে এসেছিলাম, মানে মৌসুমী ক্যাম্পে যে রাস্তা দিয়ে আসা যায়, টোটো আসে, সে রাস্তা ধরেও আসা যায়, বা আমরা এসেছি হচ্ছে বিচ ধরে, মানে বিচ দিয়ে হাঁটতে হাঁটতে এসে যেখানে টোটো স্ট্যান্ড, সেই টোটো স্ট্যান্ড থেকে লেফট টার্ন নিলেই হচ্ছে এই ঢালাই রাস্তা। এখান থেকেও যাওয়া যায় ম্যানগ্রোভ ফরেস্টে। বেশি দূর না, মিনিট 5-এর ব্যাপার, পায়ে হেঁটেই চলে যাওয়া যায়। দূর দূর অব্দি যত দূর চোখে পড়ছে পুরোটাই গ্রাম, একদম পুকুর, রাস্তার দুপাশ দিয়ে পুকুর, এপাশটা পুরো জঙ্গল। বিকেলবেলা এই রাস্তা ধরে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। তোমরা পৌঁছে গেছি ম্যানগ্রোভ ফরেস্টে। এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডের ম্যানগ্রোভ ফরেস্ট। ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি আইল্যান্ড তো এই রাস্তাটা এরকম বাদ দিয়ে দিয়ে পুরো বেঁকে চলে গেছে, আর যখন জোয়ার আসে তখন এই পর্যন্ত জল চলে আসে। এই যে বাঁধের ব্যারিকেড করা শালকুটি দিয়ে এই পর্যন্ত জল চলে আসে। মাঝখানে মাঝখানে নৌকাগুলো দাঁড় করানো, জোয়ারের সময় আসে
আর নিয়ে যাওয়ার দরকার হলে ওই জোয়ারের সময় জলের টানে এগুলোকে নিয়ে যেতে হয়। আগে এই ম্যানগ্রোভ ফরেস্ট আরো অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে ছিল। বিভিন্ন রকম সামুদ্রিক ঝড় বা বিপর্যয়ের ফলে এই ম্যানগ্রোভ ফরেস্টের আয়তন এখন অনেকটা কমে গেছে। অন্য সময় শুকনো থাকলে এখানে নামা যায়, কিন্তু কিছুক্ষণ আগেই জোয়ারের জল নেমে গেছে বলে এখানটা কাদা, এখানটা নামা যাচ্ছে না। এটা হচ্ছে ডলফিন ক্যাম্পের রাত্রের ভিউ। লাইটগুলো এখন সব জ্বালিয়ে দিয়েছে। তো এসে গেছে আমাদের সন্ধ্যাবেলার চা আর পেঁয়াজি। এই এখানে রয়েছে, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। আমরা এখন বসে আছি, বাইরেই বসে আছি। তো আমার ঘরে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর তার সাথে চা আর পেঁয়াজি, আর সঙ্গে তো বন্ধুরা রয়েছেই। তো এখন তো আড্ডা জমে যাবে। এই আমাদের বারবিকিউ অলমোস্ট রেডি। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 10টা, আর চলে এসেছে আমাদের ডিনার। ডিনারে আছে ভাত, ডাল, আলু ভাজা আর গরম মাটনের ঝোল, আর সঙ্গে লেবু আর পেঁয়াজ। তো সমুদ্রের হাওয়া সঙ্গে মাটনের ঝোল অসাধারণ। আর এখানে যদি কেউ রুটি নিতে চায় বা ভাত, যে যেটা নিতে চায় সেটা আগে থেকে জানিয়ে দিলেই হয়। আর আমরা আজকে মাটন নিয়েছি, তো জেনারেলি ওনারা চিকেন দেন রাত্রিবেলা। তো মাটন নিলে সেক্ষেত্রে একটু আগে থেকে জানিয়ে দিতে হয়, আর এর জন্য একটু এক্সট্রা চার্জ আছে। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। বাঙালি আর একটু লুচি ব্রেকফাস্ট হবে না, এটা হয় না। তো সবসময় তো বাড়ির মধ্যে খাই, ডাইনিং টেবিলে বসে। এখানে এরকম সমুদ্রের ধারে খোলা জায়গায় বসে এরকম একটা সুন্দর বাঁশ দিয়ে ছাউনি দিয়ে বানানো, খড়ের ছাউনি দিয়ে বানানো একটা সুন্দর জায়গায় বসে খাওয়ার মজাটাই আলাদা। মৌসুমী আইল্যান্ড সফরের এটা ছিল দ্বিতীয় দিন। কোথা থেকে যে দুটো দিন কেটে গেল ছুটির মধ্যে বুঝতেই পারলাম না, সমুদ্রের ধারে এত সুন্দর পরিবেশে। এবার বলে দিই ট্যারিফ গুলো। নিচের যে রুমগুলো রয়েছে, 4টে রুম রয়েছে, সেই রুমের মধ্যে 2টোতে এসি আছে, আর বাদ বাকি 2টোতে ওনারা এসির ব্যবস্থা করছেন, বললেন যে নেক্সট মান্থেই হয়ে যাবে। এই রুমগুলোর ক্ষেত্রে ট্যারিফ রয়েছে 1400 টাকা পার ডে পার হেড। ওপরে যে রুমগুলো রয়েছে, যেগুলো কিন্তু একদম বড় বড় জানলা রয়েছে, খুব হাওয়া, ওগুলো কিন্তু নন এসি। এসি নেই, দরকারও পড়ে না এত হাওয়াতে। ওগুলো কিন্তু 1800 টাকা পার ডে পার হেড। কটেজ দুটো রয়েছে, এটা কিন্তু ডাবল বেড, মানে ডাবল বেড না, ডাবল বেড দুটো আছে। এটা বড় কটেজ, ডাবল বেড দুটো আছে। তো এক্ষেত্রেও হচ্ছে ওই 1200 থেকে 1400 টাকা পার ডে পার হেড করে এখানে। এটাও কিন্তু ডিপেন্ড করছে সিজনের ওপরে, অফ সিজন বা খুব পিক টাইম, তার উপরে ডিপেন্ড করে এই চার্জেসগুলো। সবকটা রুমের বা সবকটা টেন্টেরই চার্জেসগুলো কিন্তু ডিপেন্ড করে এইভাবেই যে কোন সময় যাচ্ছে, অফ সিজন নাকি কোনো খুব ডিমান্ড রয়েছে, তার উপরে ডিপেন্ড করে এই ট্যারিফগুলো। আপাতত এখানে দুটো টেন্ট রয়েছে। সিজনে এখানে পুরোটাই টেন্ট পাতিয়ে দেন ওনারা, এবং এই সামনের জায়গাটাতেও জাস্ট সমুদ্রের ধারেই কিন্তু অনেকগুলো টেন্ট থাকে। টেন্টের ক্ষেত্রে ভাড়া হচ্ছে, ট্যারিফ হচ্ছে 1200 টাকা পার ডে পার হেড। এর মধ্যে তো 4টে মিল থাকে, যেটা লাঞ্চ থেকে শুরু হচ্ছে। লাঞ্চ, ইভিনিং এ স্ন্যাক্স থাকছে, ডিনার আর ব্রেকফাস্ট। আচ্ছা,
এই সব কটা কিন্তু ট্যারিফই সিজন ওয়াইজ আর কি ডিপেন্ড করে। সিজন পিক আওয়ারে হয়তো পিক যখন খুব অকেশন থাকে, মেনলি ওই ডিসেম্বর জানুয়ারির টাইমে রেটটা একটু চেঞ্জ হতে পারে। তো সেটা এখানকার যিনি ওনার উনি জানালেন। আর ওই সময় যদি 31 ডিসেম্বর বা 25 ডিসেম্বর হোলি, এই সময় এখানে ডিজে দিয়ে কোনো পার্টির ব্যবস্থা করা হয়, বিভিন্ন রকম অ্যামিউজমেন্টের ব্যবস্থা করা হয়। তো ওখানে একটা বড় টেন্ট ওনারা পাঠিয়ে দেন। এই টেন্টগুলোর ম্যাক্সিমাম অ্যাকোমোডেশন 3 জনের, কিন্তু সেক্ষেত্রে ওখানে কিন্তু 5 জন বা 6 জনের অ্যাকোমোডেশন করে দেওয়া হয়। এই কটেজের ব্যাপারে যেগুলো আমি বললাম সেই সব কিছু তোমরা ডিটেলস পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, এবং কিভাবে কার সাথে যোগাযোগ করবে সেটাও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। আর আমার যারা এই চ্যানেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হবে তাদের জন্য থাকবে এখানে কিছু স্পেশাল ডিসকাউন্ট, সেটাও তোমরা ওনাদের সাথে কথা বললেই বুঝতে পারবে। তো আমার কিন্তু এই আইল্যান্ডটা বেশ ভালো লেগেছে, মানে 2 দিন একদম রিল্যাক্স করে কাটিয়ে দেওয়ার জন্য, ছুটি কাটানোর জন্য খুব ভালো লাগলো জায়গাটা। খুব একটা কিছু দেখার নেই, পায়ে হেঁটে হেঁটে ঘোরা যায় এই পুরো গ্রামটাকে। জায়গাটা 2 দিন ছুটি কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডসদের নিয়ে খুব ভালো লাগলো। তো এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক আর শেয়ার করো। আমার চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কিপ ওয়াচিং মাই চ্যানেল, আরো ভালো ভালো সুন্দর সুন্দর কোনো জায়গা তোমাদের দেখাবো, নতুন নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।